সবাইকে স্বাগত জানাচ্ছি প্রশ্ন উত্তরে করোনা ভাইরাসে। আমি অন্তরা বিশ্বাস। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন এরই মধ্যে পুরো বিশ্বে 8,79,179 জন আক্রান্ত হয়েছেন এই করোনা ভাইরাসে, আর মারা গিয়েছেন 18,97,273 জন। সুস্থ হয়েছেন 6 কোটির ওপরে। এই অবস্থায় এই মহামারী কত দিন ধরে চলবে সেটি নিয়ে আমরা আলোচনা করব। প্রতিদিনই আমাদের এই আলোচনায় দর্শক আপনারা অংশ নিতে পারেন, আজও চাইলে প্রশ্ন করতে পারেন এই প্রশ্ন উত্তরে করোনা ভাইরাসে। আপনাদের প্রশ্নের উত্তর দিতে এবং আজকের এই আলোচনায় অংশ নিতে আমাদের সঙ্গে রয়েছেন দুজন অতিথি। তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। অধ্যাপক ডাক্তার আব্দুল আজিজ এমপি, শিশু রোগ বিশেষজ্ঞ, এবং আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক ডাক্তার শামীম আহমেদ, কিডনি রোগ বিশেষজ্ঞ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। শুরুতেই ডাক্তার শামীম আহমেদ, যে প্রশ্নটির আসলে কোনো উত্তর নেই, কিন্তু তারপরেও আমরা জানতে চাই এবং প্রতিদিনই আমাদের কাছে এই প্রশ্নটি আসে, সেটি হচ্ছে কতদিন ধরে আমাদের এই করোনা ভাইরাসকে নিয়ে চলতে হবে, মানে আর কতদিন? তো শুরু, এখনো তো শেষ হয়নি, কেবল 1 বছর গেছে, আরো 1 বছর যাক, তারপরে আপনি বুঝতে পারবেন। আজকেও জানেন যুক্তরাষ্ট্রে আজকে 41 জন, মানে 4100 জন মারা গেছেন। কাজেই ইউরোপ আমেরিকাতে কিন্তু খুবই ভয়াবহ। আমাদের দেশ ইনশাল্লাহ সেই তুলনায় অনেক, আমরা অবশ্য কালকে মৃত্যু সংখ্যা 31 জন শনাক্ত হয়েছে, 1007 জন, এবং মৃত্যুর সংখ্যা ধরেন 7718, এবং এই পর্যন্ত শনাক্ত 5,19,000। সেই দিক দিয়ে আমরা মোটামুটি সবাই অনেক দেশের থেকেই আমরা অনেক ভালো পজিশনে আছি। তবে আমরা যেটা আশা করতেছি, ভ্যাকসিন আমাদের একটা আশার দিক, কিন্তু ভ্যাকসিন যে আপনি প্রোটেকশন দিবে এটা আপনি বলতে পারেন না। ভ্যাকসিন আসবে, সেই 3 কোটি প্রথমে আসবে, 1.5 কোটি লোক পাবে, আবার একটা পর্যায়ে আসবে 6 কোটি 80 লক্ষ, সেটা আবার কিছু লোক পাবেন। এইভাবে পাওয়ার পর কিন্তু আমাদের যেটা হলে আমার এই করোনা নিয়েই থাকতে হবে, এবং আমাদের যে প্রোটেকশন। শামীম আহমেদ, আসবো আপনার কাছে। একজন দর্শক অপেক্ষা করছেন, আমরা একটু তার প্রশ্নটা নিয়ে আসতে চাই। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আমি মিরপুর থেকে বলছিলাম। জি, ওয়ালাইকুম আসসালাম। হলো, আমরা তো অনেকদিন ধরেই শুনছি যে ভ্যাকসিন আসবে, অনেক রকমেরই কথা শুনছি। আসলে আলটিমেটলি ভ্যাকসিনটা কি আমরা হাতে পাবো? পেলেও কবে নাগাদ হতে পারে সেটা? জি, ধন্যবাদ আপনাকে। অধ্যাপক ডাক্তার আব্দুল আজিজ এমপি, আপনার কাছে একটু জানতে চাই। ডাক্তার শামীম আহমেদ, আসবো আপনার কাছে আবারও। ভ্যাকসিন আসলে আমরা কবে পাবো বাংলাদেশ? দর্শক, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি সুন্দর একটা কোশ্চেন করছেন। সারা বিশ্বের সবার মাঝেই ভ্যাকসিন কবে আসবে এটা নিয়ে একটা কি বলে উদ্গ্রীব অবস্থা আছে, তার মধ্যে বাংলাদেশ আরো বেশি। তো আপনি জানেন যে আমাদের স্বাস্থ্যমন্ত্রী গত সপ্তাহে বলেছিলেন যে 15 জানুয়ারি মাসে 15 তারিখের মধ্যে ভ্যাকসিন আসবে। আসলে 15 তারিখের মধ্যে আসার সম্ভাবনা আপনি জানেন। গত 5 তারিখে ইন্ডিয়ান গভর্নমেন্ট সেরাম ইনস্টিটিউটকে ভ্যাকসিনের পারমিশন দিয়েছেন। সেই হিসেবে ধরলে 3 সপ্তাহ সময় লাগে। তো সেই 5 তারিখ থেকে যদি আরো 3 সপ্তাহ যোগ করি আমরা, তাহলে 20 তারিখের পরে। তো 20 তারিখের পরে না হলে হয়তো আমরা ফেব্রুয়ারির মাঝামাঝি অথবা ফেব্রুয়ারির ফার্স্ট উইকে যদি আমরা পাই, তাহলে আমরা মনে করি যে বাংলাদেশ অনেকটাই সফল। কারণ সারা বিশ্বের অনেক দেশ থেকে এখন ভ্যাকসিনের কথা চিন্তাই করতে পারছে না। সেই ক্ষেত্রে বাংলাদেশ সরকার এই মুহূর্তে 3 কোটি ভ্যাকসিন 6 মাসের মধ্যে যদি পাই, তাহলে 1.5 কোটি মানুষকে আমরা প্রোটেক্ট করতে পারবো। এরপরে যেটা গভর্নমেন্টের আর একটা কোম্পানির সাথে 4 কোটি 90 লক্ষ মানুষের 90 লক্ষ ভ্যাকসিনের জন্য ইতিমধ্যে চুক্তিবদ্ধ হয়েছে। আশা করি সেটা পেলে আরো কিছু মানুষের প্রোটেকশন হবে। তবে যে জিনিসটা আমরা মনে করি, যেটা শামীম ভাই একটু আগে বললেন, যে ভ্যাকসিন আমাদের কতটুকু প্রোটেকশন দিবে সেটা নিয়ে এখনো অনেক আমরা আলোচনা করছিলাম। ডাক্তার শামীম আহমেদ আসলে বলছিলেন, আমরা ফিরবো শামীম আহমেদের কাছে। আবার কিন্তু একজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমি নাজিরপুর থেকে মোহাম্মদ শরীফুল ইসলাম বলছিলাম। জি, আপনার প্রশ্নটি করুন। আমাদের দেশে যে করোনা ভাইরাসের ট্রায়াল, যে কোম্পানিকে দেওয়া হয়েছে, সে কোম্পানির কি হিউম্যান গতিতে ট্রায়ালটা সম্পূর্ণ হয়েছে, নাকি আমাদের অন্য দেশ থেকে করোনা ভাইরাসের ভ্যাকসিনটা নিয়ে এসে আমাদের মোটামুটি সম্মুখ সারির যোদ্ধাদের দেবেন আর কি, সেটা জানতে চাচ্ছি। আচ্ছা দর্শক, আপনি কি গ্লোব বায়োটেকের কথা বলছেন নাকি বাইরের ভ্যাকসিনের কথা বলছেন করোনা ভাইরাসের ট্রায়ালের ব্যাপারে? আচ্ছা, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমাদের সঙ্গে আরেকজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম।
দর্শক একটু শোনা যাচ্ছে না? সংযোগটি আসলে বিচ্ছিন্ন হয়ে গেছে। অধ্যাপক ডক্টর শামীম আহমেদ, সম্ভবত প্রথম যে দর্শক প্রশ্ন করলেন আমি বাংলাদেশের বলে দিচ্ছি ট্রায়ালের ওনার ব্যাপারে। প্রশ্নটা। হ্যাঁ, উনি এখানে দুইটা জিনিস হতে পারে। উনি যেটা চাচ্ছে অক্সফোর্ডের যেটা এটা থার্ড ফেজের ট্রায়াল হয়ে গেছে, এটা WHO অ্যাপ্রুভ করেছে, কাজে এটা কোনো ট্রায়ালের কোনো যুক্তি নেই, এটা আসলে স্ট্রেট হয়ে আমরা এটা নিতে পারবো। যেটা মাননীয় সংসদ সদস্য যেটা বললেন যে এই মাসের শেষে অথবা আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে পাওয়া যাবে, সেটার ভিতরে কোনো। আর উনি যদি ওইটা মিন করে থাকে যে আমাদের যে আমাদের দেশের যেটা, সেটা তো এখনো ওনার অ্যাপ্রুভ পেয়েছেন কিনা আমরা এখনো সঠিকভাবে জানি না। এটা নিয়ে ওনারা কোন স্টেজে আছে আমি হয়তো জানি না। আমার মনে হয় আমাদের সংসদ সদস্য আজিজ ভাই কিছু বলতে পারেন কিনা এই ব্যাপারে। যে আমরা যাব অধ্যাপক ডক্টর আব্দুল আজিজ এমপির কাছে, কিন্তু তার আগে আরেকজন দর্শক অপেক্ষা করছেন, তার প্রশ্নটা নিয়ে আসি। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আশকান্ত সরকার। জি, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমার নাম আশকান্ত সরকার। আমার 8 মাস আগে করোনা হয়েছিল, আড়াই মাস আগে করোনা হয়েছিল। এখন অন্য সব ঠিক আছে, কাশি আছে, কাশিটা আর কি, কাশিটা কমতেছে না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ডক্টর আব্দুল আজিজ এমপি, আসলে কাশি রয়েছে, তার মানে কি আবারও করোনা হয়েছে নাকি? করোনা একটা জিনিস, তবে কাশি করোনার একটা সিমটম কাশি হতে পারে, কিন্তু কাশি হয়েছে মানে তার করোনা হয়েছে আমরা এটা বলবো না। একবার যদি করোনা হয়ে থাকে সাধারণত তার বডিতে ইমিউনিটি ডেভেলপ করার কথা। ইমিউনিটি কতদিন থাকবে সেটা যদিও এখনো কোনো রিসার্চে ঠিক হয়নি যে এটা 2 মাস থাকবে, 6 মাস থাকবে বা 1 বছর থাকবে। তো যাদের একবার করোনা হয়েছে তাদের বডিতে অলরেডি ইমিউনিটি হয়ে থাকার কথা। সেই হিসাবে ওনার কাশ হয়েছে মানে আমার করোনা হয়েছে সেটা বলবো না। আপনি যদি ভয় করেন তাহলে আপনি করোনার টেস্টটা করে নিতে পারেন, আমার মনে হয় সবচেয়ে সেটা ভালো হবে। আর আরেকটা কোশ্চেন যেটা শামীম ভাই বলতেছিলেন সেটা হচ্ছে বাংলাদেশে গ্লোব বায়োটেক যেটা একটা ভ্যাকসিনের কথা দীর্ঘদিন ধরে বলে আসছে, সেটার সেকেন্ড ফেজের ট্রায়ালটা শুরু হবে, সেই পারমিশনটা বাংলাদেশের ড্রাগ থেকে তারা পেয়েছে। তো সেই ট্রায়াল তারপর জি, মানে টিকা উৎপাদনের যে অনুমোদন সেটি তারা পেয়েছে। পরবর্তীতে নিশ্চয়ই ট্রায়াল খুব দ্রুতই হবে। আমাদের সঙ্গে আরেকজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। দর্শক, আমরা শুনতে পাচ্ছি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সিদ্দিকুর রহমান তাইম, সিলেট থেকে বলছি। জি জি, আমার প্রশ্ন হচ্ছে যে এই ভ্যাকসিনটা যে আমরা বিনামূল্যে পাবো নাকি যদি কিনতে হয় তাহলে কত টাকা দিয়ে কিনতে হবে? আচ্ছা, কারা আগে পাবে? জি, কারা আগে ভ্যাকসিন পাবে? ভ্যাকসিনটাকে বিনামূল্যে সবাই পাবে না টাকা দিতে হবে? টাকা দিতে হলে কত টাকা আসলে দিতে হবে? অধ্যাপক ডক্টর আব্দুল আজিজ এমপি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, সুন্দর একটা কোশ্চেন করছেন। সরকার থেকে যে ভ্যাকসিন গুলো দেওয়া হবে এগুলো সবই বিনামূল্যে দেওয়া হবে। ভ্যাকসিন গুলোর দাম হলো $4, আর ক্যারিং কস্ট বা ইন্ডিয়া থেকে আনা এবং বিভিন্ন আমাদের উপজেলা পর্যন্ত পৌঁছাইতে $1 খরচ হবে, মোট $5 বাংলাদেশ সরকারের খরচ হবে। তো বাংলাদেশ সরকার যে প্রথম 3 কোটি ভ্যাকসিন নিয়ে এসেছে সেটাও ফ্রি। পরবর্তীতে যে 4,90,00,000 ভ্যাকসিনের চুক্তিবদ্ধ, সেগুলো গভর্নমেন্ট থেকে যেগুলো দেওয়া হবে সবই ফ্রি দেওয়া হবে। তবে দামগুলো পড়বে টোটাল দাম পড়বে সরকারের পক্ষ থেকে দেওয়া হবে সেটা $5, প্রত্যেকটা ভ্যাকসিনের জন্য $5 খরচ হবে। আপনি যেটা আছেনই, আমরা আরেকটা প্রশ্ন একটু মানে জানতে চাই। বলা হচ্ছে যে ভারত $2 পাবে কিন্তু আমরা $5 পাবো। আসলে ভারতের সাথে আমাদের এই যে ডলারের তারতম্য, এটার কারণটা কি? আর আরেকজন দর্শকও আছেন, তার প্রশ্নটা নিয়ে একবারে আপনার কাছে আসতে চাই। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম মোহাম্মদ ইমদাদুল হক, বগুড়া গাবতলী থানা, রামেশ্বরপুর ইউনিয়ন। জি, দর্শক, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ, আমার প্রশ্ন হলো ওই যে স্বাস্থ্যমন্ত্রী বলছিলেন যে 18 বছরের নিচে এদের করোনার ভ্যাকসিন দেওয়া লাগবে না, তাহলে এটা যদি দেওয়া না লাগে তাহলে স্কুল কলেজ বন্ধ কেন? এই যে 9টা মাস ছাত্রছাত্রীদের লেখাপড়ার ক্ষতি হয়েছে, এটা দায় কে নেবে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অধ্যাপক ডক্টর শামীম আহমেদ, আসলে বিষয়টা কি? না, দেখেন, এই যে 18 বছর আগে দেওয়া যাবে না সেটা সঠিক না। কারণ যে ভ্যাকসিনটা আসতেছে এটা 18 বছর নিচে যে ট্রায়ালটা, সেটা ট্রায়াল দেওয়া এরকম হয় নাই, তবে কিছুটা আছে যে এদের নিচে কত বছর পর্যন্ত দেওয়া যাবে। ম্যাক্সিমাম তাদের ট্রায়ালটা হচ্ছে 18 বছর উপরে, সেই জন্য দেওয়া যাবে না, এটা সঠিকভাবে বলা যাবে না। তবে দেওয়া যেতে পারে। তবে একটা জিনিস হলো যে অক্সফোর্ডের যে ভ্যাকসিনটা সেটা আমাদের দেশে সুইট করবে এবং আমাদের দেশে সবাইকে প্রথম যে
আপনারা জানেন যে প্রোটোকল অনুযায়ী ক্যাটাগরি যারা বয়স বেশি 60-এর উপরে বা 65-এর উপরে, তারপরে যে ফ্রন্টলাইন ওয়ার্কার যারা, যেমন চিকিৎসক, স্বাস্থ্য বিষয়ক, তারপর যারা এই যে সেনাবাহিনীতে আছেন, পুলিশ বাহিনীতে আছেন, তারপরে এটা বিন্যাস করা আছে সরকারের কাছে, এটা একটা লিস্ট করা আছে, সেই অনুযায়ী এটা একটা প্রোটোকল অনুযায়ী এটা দেওয়া হবে। তবে পাবেন না যে এটা ঠিক না, ধীরে ধীরে সবাই স্টেপ বাই স্টেপ। আর এটাও জানেন যে এটা তো একবারই সবাইকে দেওয়া যাবে না, আপনি এরপরে প্রথম ফেজে যেটা আসবে এরপরে জি, ফ্রন্টলাইনার যারা তারাই আসলে আগে পাবে, লিস্ট করা আছে। আমাদের সঙ্গে আরেকজন দর্শক আছে, তার প্রশ্নটা একটু নিয়ে আসতে চাই। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি সোহান বলছি যশোর থেকে। ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্নটি করুন। প্রশ্নটা ছিল যে হেপাটাইটিস বি ভাইরাসের জন্য আগের থেকে যে ভ্যাকসিন দেওয়া হয়, পরে আর হেপাটাইটিস বি হয় না, ঠিক করোনারও কি একই সিস্টেম, যে আগের থেকে ভাইরাস দিলে পরে আর করোনা আক্রান্ত হবে না, এমন কিছু কি? জি, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অধ্যাপক ডক্টর আব্দুল আজিজ এমপি, মানে শিশু জন্ম নিলে দেখা যায় যে বিভিন্ন ভ্যাকসিন দেওয়া হয়, মানে এটাও কি সেরকম কিনা, বা বড় হলে এই ভ্যাকসিনটি দিলে আর করোনা হবে না, এরকম কোনো তথ্য পাওয়া গেছে কিনা? আপনি সুন্দর একটা কোশ্চেন করছেন। আসলে যে করোনা ভ্যাকসিন দেওয়া হবে, এখন পর্যন্ত আমরা ধারণা করতেছি এর লংজিভিটি 1 বছর হবে, অর্থাৎ একবার দিলে এর বডি প্রোটেকশন 1 বছর পর্যন্ত দিবে। যদিও এখনো এটা সায়েন্টিফিক্যালি প্রমাণিত হয়নি, কারণ কেবল ভ্যাকসিন আসবে, সেই ভ্যাকসিন কতদিন কাজ করবে সেটা বডিতে ইমিউনিটি টেস্ট করলে পরে আমরা বুঝতে পারবো। যেহেতু দেওয়াই হয়নি, সেহেতু আমরা বলতে পারি না যে কত বছর থাকবে। তবে এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে এই ভ্যাকসিনের মেয়াদকাল থাকবে হচ্ছে 1 বছর। 1 বছর পরে কিন্তু যে কোনো সময় এই করোনা সংক্রমণ যদি পৃথিবীতে থাকে, তাহলে সেই ব্যক্তির বা সে যদি করোনা রোগীর সংস্পর্শে আসে, তার হওয়ার সম্ভাবনা থাকবে। জি, ধন্যবাদ আপনাকে। আরেকটি প্রশ্ন আছে আমাদের, অর্থাৎ বছর বছরও এমন হতে পারে যে করোনা ভাইরাসের ভ্যাকসিন আমাদেরকে নিতে হতে পারে। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি চট্টগ্রাম থেকে বলছিলাম, কবির আহমদ চৌধুরী। জি, আমার বয়স 67। জি, আমার প্রায় দীর্ঘদিন যাবত অ্যাসমা আছে, তারপর গল ব্লাডার স্টোন আছে, অ্যাসিডিটি আছে। এখন এই বয়সে কি আমি যে ভ্যাকসিনটা নিতে পারবো, এবং নিলে কি এগুলির কোনো সাইড এফেক্ট আছে, যদি বাড়ার আমার কোন সমস্যা আছে, এই বয়সে এগুলি নেওয়া যাবে? জি, অনেক ধন্যবাদ আপনাকে। যাদের কোমরবিডিটি আছে তারা কি ভ্যাকসিন নিতে পারবেন কিনা, এবং বয়স্ক যারা, তারা আমরা জানি অগ্রাধিকার পাবেন, কিন্তু সেক্ষেত্রে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে কিনা, অধ্যাপক ডক্টর শামীম আহমেদ? না, এটা তো আপনাদেরই জন্য। এটা যারা বয়স্ক লোক, যাদের কোমরবিড কন্ডিশন, যাদের ব্রঙ্কিয়াল অ্যাজমা আছে, কিডনির প্রবলেম আছে, ডায়াবেটিস আছে, এবং কি যারা বলছি ইমিউনোসাপ্রেস, তাদেরও দেওয়া যেতে পারে। কাজেই আপনি ফার্স্ট প্রেফারেন্স পাবেন যে আপনার বয়স্ক মানুষ এবং ব্রঙ্কিয়াল অ্যাজমা এই যে যাদের আছে তাদেরই। এটার পার্শ্বপ্রতিক্রিয়া এখন পর্যন্ত আমরা জানি না, কারণ এটা তো কেবল শুরু হচ্ছে। কতদিন এটার অ্যান্টিবডি থাকবে, নিউট্রালাইজিং, কতদিনের কোনো সাইড এফেক্ট আছে কিনা, সেটা আপাতত যেটুকু দেখা গেছে, এটার কোনো সাইড এফেক্ট আপাতত পাওয়া যায়নি। বিধায় আমাদের এটা অ্যাপ্রুভ করেছেন, এটা সেরাম ইনস্টিটিউট অ্যাপ্রুভ করেছেন, WHO অ্যাপ্রুভ করেছেন। সেইভাবে অক্সফোর্ডের যে ভ্যাকসিন আমরা পেতে যাচ্ছি ইনশাআল্লাহ জানুয়ারি বা ফেব্রুয়ারি। ধন্যবাদ আপনাকে। অধ্যাপক ডক্টর আব্দুল আজিজ এমপি, যেটি জানতে চাই, যাদের খুব গুরুতর অ্যালার্জির সমস্যা আছে, তারা কি এই ভ্যাকসিন নিতে পারবে? আসলে অ্যালার্জি থাকলে যে ভ্যাকসিন নেওয়া যাবে না, এটা ঠিক না। কারণ হচ্ছে যে মানুষের প্রত্যেকটা বডিতে কিছু কিছু ড্রাগ আছে, যে সব ওষুধে যে আপনাকে অ্যালার্জি তৈরি করবে তা না। আবার যেমন প্রায় 60 রকম অ্যালার্জেন্ট খাবার আছে, এর মধ্যে কিন্তু সব খাবার হলে একজন মানুষের কিন্তু অ্যালার্জি হয় না। স্পেসিফিক কিছু খাবার দেখবেন যে একজনের অ্যালার্জি হচ্ছে, হয়তো চিংড়ি মাছে একজনের অ্যালার্জি হচ্ছে, আর একজনের হচ্ছে না, অথবা একজন ইলিশ মাছ খেলে তার অ্যালার্জি হচ্ছে, আর একজন মানুষের হচ্ছে না। এটা আসলে নির্ভর করে যে ওই ব্যক্তির যে ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে, সেটাতে যদি তার হাইপার সেন্সিটিভ হয়, তাহলেই তাকে দেওয়া যাবে না। তাছাড়া অ্যালার্জি থাকলেও এই ভ্যাকসিন দেওয়া যাবে, কিন্তু যার মানে হাইপার সেন্সিটিভ হয় তারই শুধু দেওয়া যাবে। তাহলে বোঝার কি কোনো উপায় আছে যে কার কি ধরনের অ্যালার্জি আছে, সুতরাং কোন ভ্যাকসিনটি কাকে দেয়া যাবে, কোনো ধরনের টেস্ট বা আর কোনো বিষয় আছে কিনা? যারা অ্যালার্জি সমস্যায় ভুগছেন তারা আগেভাগেই বুঝতে পারবেন যে কোন ভ্যাকসিনটি তার জন্য উপযুক্ত। এই প্রসঙ্গ নিয়ে আসবো একটা বিরতির পর। দর্শক, কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মাঝেই। দেখছেন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস।
বিরতির পর আবারও স্বাগত। দেখছেন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস। আমাদের সঙ্গে আজ রয়েছেন একজন শিশু রোগ বিশেষজ্ঞ এবং একজন কিডনি রোগ বিশেষজ্ঞ। আপনাদের কাছে আসবো, কিন্তু তার আগে একজন দর্শক আছেন, তার প্রশ্নটা নিয়ে আসতে চাই। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কৃষিবিদ মারুফুজ্জামান। জি, আর কোনো পরিচয় দিতে হবে? না, আপনার প্রশ্ন বললেই হবে। ধন্যবাদ। আচ্ছা, আমি কৃষিবিদ মারুফুজ্জামান, আমি খুলনা থেকে বলছি। আমি আসলে 4টে প্রশ্ন করব। প্রথম প্রশ্ন হলো, আমি গতকালকে পত্রিকায় দেখতে পাইলাম যে আমেরিকাটা বিশেষ অ্যাপস ইউজ করে কাকে করোনা ওই টিকাটা দেওয়া যাবে সেটি নির্ণয় করা হচ্ছে। আমাদের দেশে ওই ব্যবস্থা থাকবে কিনা? জি। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো যে সম্মুখ সারির যোদ্ধাদের অগ্রাধিকার পাবে। এই সম্মুখ সারির যোদ্ধারা আমরা বুঝতে পারতেছি কারা, তার এর মধ্যে কি অর্থনৈতিক ভাবে যারা দেশকে রেমিটেন্স দিচ্ছে তারা থাকবে কিনা? তৃতীয় নম্বর প্রশ্ন হলো, কত বছর বয়স পর্যন্ত প্রথম ফেজে আসবে? এবং চতুর্থ নাম্বার প্রশ্ন হলো, আমাদের দেশের গ্রাম পর্যায়ের যে কৃষক মহলরা আছে, যারা মাঠে ঘাটে কাজ করে, শ্রমিকরা কখনো মাস্ক পরতে পারে না, এদের জন্য কি সম্মুখ সারি হিসাবে কাউন্ট করা হবে কিনা? খুবই গুরুত্বপূর্ণ 4টি প্রশ্ন। অনেক ধন্যবাদ দর্শক আপনাকে আপনার প্রশ্নের জন্য। অধ্যাপক ডক্টর আব্দুল আজিজ এমপি, মাঠে ঘাটে যেসব কৃষক কাজ করেন তারা কি ফ্রন্টলাইনার হবেন? সবার আগে ভ্যাকসিন পাবেন কিনা এবং কত বছর বয়সে প্রথম ভ্যাকসিন নিতে পারবে? নবজাতকরা কি ভ্যাকসিন নিতে পারবে? চারটা কোশ্চেনই খুবই সুন্দর কোশ্চেন করছেন। প্রথম যে কোশ্চেনটা করছেন উনি, সেটা হচ্ছে যে অ্যাপস। আসলে আপনি শুনে খুশি হবেন যে ইতিমধ্যে সরকার থেকে একটা ক্যাটাগরিক্যালি ঠিক করা হয়েছে যে কারা প্রথম ভ্যাকসিন পাবে, তারপরে দ্বিতীয় ধাপে কে, তৃতীয় ধাপে কে, এইভাবে ক্যাটাগরিক্যালি একটা সিদ্ধান্ত নেওয়া আছে। এবং সেটা আমরা গত কয়েকদিন আগে সংসদের স্ট্যান্ডিং কমিটিতে মিটিং করলাম, সেখানেও সিদ্ধান্ত হয়েছে যে প্রায়োরিটি বেসিসে সরকার যে নির্ধারণ করছে সেইভাবে ভ্যাকসিন দেওয়া হবে। অ্যাপস ইউজ করা হবে কিনা জানি না, কিন্তু আমাদের অ্যাপস এসছে, আমরা সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেইভাবেই ভ্যাকসিনটা দেওয়া হবে। দ্বিতীয় কোশ্চেন যেটা বললেন যে বাচ্চাদের ভ্যাকসিনের ব্যাপারে, শামীম ভাই অত্যন্ত সুন্দর করে বলছে, আমি একটু যোগ করতে চাই। সেটা হচ্ছে যে এখন পর্যন্ত সারা বিশ্বে যে ভ্যাকসিনগুলো ট্রায়াল দেওয়া হয়েছে সেটা হচ্ছে 18 বছর উপরে যে বয়স তাদের উপরে। সম্ভবতই এখন যে ভ্যাকসিনটা দেওয়া হবে সেটা 18 বছর থেকে যাদের বয়স বেশি তাদের দেওয়া হবে। তবে 18 বছরের নিচে যে দেওয়া যাবে না তা না, সেটা দিতে এটার এই ভ্যাকসিনের ট্রায়াল দিতে হবে। সেই ট্রায়ালটা দেওয়া হয়নি। বাচ্চারা সবসময় সংবেদনশীল, যে কোনো সময় বাচ্চাদের যে কোনো একটা নতুন ড্রাগস দিতে গেলে সেখানে ট্রায়াল লাগে এবং দীর্ঘ সময় নিয়ে এটা পরীক্ষা নিরীক্ষা করে তারপরে বাচ্চাদের ওষুধ। যে একটু ছোট করে প্রশ্ন উত্তর দিলে আমরা অনেক বেশি প্রশ্ন দিতে পারবো, কারণ অনেক দর্শক অপেক্ষা করছেন আমাদের জন্য। কৃষকরা মাস্ক পড়তে পারেন না, তো তাদেরকে কেন ফ্রন্টলাইনার হিসেবে ধরা হচ্ছে না? তারা তো দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ কাজ করছেন। এটি প্রশ্ন ছিল 4 নম্বর প্রশ্ন। যে বাচ্চারা যেহেতু সংবেদনশীল তাদের উপর এখনো ট্রায়াল হয়নি, যার জন্য বাচ্চাদের এই মুহূর্তে 18 বছর নিচে দেওয়া হচ্ছে না। তবে ট্রায়াল দেওয়া হলে অবশ্যই বাচ্চাদেরও দেওয়া হবে। 4 নম্বর কোশ্চেন যেটা উপস্থাপক বলছেন, কৃষক বলে কোনো কথা নেই, যারা ফ্রন্ট ফাইটার। যেহেতু কৃষকরা করোনা সংক্রমণের একটু দূরে আছে, আমরা যদি গ্রামের দিকে চিন্তা করি, ইভেন আমাদের বস্তির কথা চিন্তা করি, সেখানে আক্রান্তের সংখ্যা আমরা কম পাচ্ছি। যার জন্য কৃষকরা যারা হাসপাতালে কোনো কাজে অথবা হাসপাতাল সংশ্লিষ্ট যদি কেউ থাকে তারাও প্রায়োরিটি পাবে, কিন্তু সরাসরি কৃষকরা প্রথম ফেজে বা ফ্রন্ট ফাইটার হিসেবে পাবে এরকম সিদ্ধান্ত গভর্নমেন্টের নাই আমার জানা মতো। জি, ডক্টর শামীম আহমেদ, আরেকজন আসলে প্রশ্ন করে, মানে 4টি প্রশ্নের আরেকটি প্রশ্ন ছিল যে সম্মুখ সারির যোদ্ধারা আসলে কারা? মানে চিকিৎসকদের কথা আমরা জানি, কিন্তু সেনাবাহিনীর কথা আপনিই বলেছেন, পুলিশে যারা আছেন তাদের কথা আপনি বলেছেন, কিন্তু তারপরেও দর্শক আসলে প্রশ্ন করেছেন আরেকটু স্পেসিফিক ভাবে যদি বলা যায়। তো সরকারের একটা প্রোটোকল আছে এবং এটা স্ট্যান্ডিং কমিটি যারা, তারা এটা একটা প্রোটোকল দিয়েছেন এবং সরকার সেটাই মানার চেষ্টা করতেছেন। সেটাতে প্রথমে যারা আছেন, যারা প্রথম হলো চিকিৎসক এবং যারা বয়সে এতে 60 হতে পারে, 65ও হতে পারে। ফার্স্ট বয়স
দেন তার ফ্রন্টলাইন যারা আছে যেমন চিকিৎসক এবং স্বাস্থ্য ওয়ার্কার, তারপরে যারা আছেন যেমন পুলিশের যারা এই করোনা ভাইরাসের যারা ইমিডিয়েট যারা সাথে জড়িত আছেন তাদের সাথে, তারপরে ধরেন সাংবাদিক আছেন আপনারা, তারপরে এইভাবে তারা একটা বিন্যাস করা আছে, এটা ওনাদের সাথে বিন্যাস করা আছে এবং এইটা আমার মনে হয় যে কমিটি, সেই কমিটির বিন্যাস অনুযায়ী কিন্তু আরেকজন দর্শক আছেন আমাদের সঙ্গে, এই বিষয়ে আমরা আলোচনা একবার করেছিও। দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। দর্শক আমরা শুনতে পাচ্ছি। আমার নাম বিকাশ রঞ্জন বিশ্বাস। হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমার নাম বিকাশ রঞ্জন বিশ্বাস, সিলেট থেকে বলছি। হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্নটা হলো ভ্যাকসিন নেওয়ার পরেও কি আমাদের মাস্ক ব্যবহার এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে কিনা? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সবার জন্য একসাথে ভ্যাকসিন আসবে না, তো ভ্যাকসিন নেওয়ার পরেও মাস্ক পরতে হবে কিনা, শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে কিনা, অধ্যাপক ডক্টর আব্দুল আজিজ এমপি। আপনি সুন্দর একটা কোশ্চেন করছেন। ভ্যাকসিন দেওয়ার পরে আপনাকে মুখে মাস্ক পরতে হবে এবং সম্ভব হলে চোখে চশমা পরতে হবে। কারণ হচ্ছে যে এইটা ভ্যাকসিন নিলেই যে আপনি শতভাগ প্রোটেকশন হবে এরকম নিশ্চয়তা কেউ আপনাকে দিতে পারবে না। কারণ হচ্ছে ভ্যাকসিন নেওয়ার পরে কিছু কিছু মানুষ যাদের ইমিউনিটি ঠিক মতো ডেভেলপ করবে না, তাদের ক্ষেত্রে তাদের রিস্ক থেকেই যাবে। এবং কিছু কিছু যাদের ইমিউনিটি খুবই কম থাকে এরকম লোকগুলো ভ্যাকসিন দিলে খুব যে বেশি উপকৃত হবে তা না। তারপর ভ্যাকসিনের প্রোটেকশন থাকবে, ভ্যাকসিনের প্রোটেকশন থাকলে আমাদের মুখে মাস্ক পরতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং শারীরিক বা সামাজিক দূরত্ব অবশ্যই বজায় রাখতে হবে, মানতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আছেন আমাদের সঙ্গে। দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম শাহ আলম, আমি নীলফামারী থেকে বলছি। হ্যাঁ, আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হলো, আমি একজন হার্টের রোগী। আমি কিছুদিন আগে হার্টের রিং করেছি ইব্রাহিম কার্ডিওলজিতে। তো এই অবস্থায় আমি এখন মোটামুটি একটু সতর্ক হয়ে চলতেছি, কোনো সমস্যা হয় নাই। তো আমি বাহিরে খুব কম বাইরে চলাফেরা করি। তো আমার কি করোনার টিকা নেওয়া যাইতে পারে? জি, ধন্যবাদ আপনাকে। এরকম যারা খুবই সিভিয়ার পেশেন্ট, খুবই খারাপ অবস্থায় আছেন, তারা কি আসলে নিতে পারবেন? যদিও উনি রিং পরিয়েছেন, অতটা খারাপ অবস্থায় নেই ডাক্তার শামীম আহমেদ। না না, ডেফিনেটলি নিতে হবে ওনাকে, দে আর দ্য ভালনারেবল পারসন, ওনাদের নিতেই হবে। আরেকটা জিনিস হলো ভ্যাকসিন নিলেই যে আপনার একদম প্রোটেকশন হয়ে গেল সেটা না, কারণ আপনার কতটুকু নিউট্রালাইজেশন অ্যান্টিবডি হলো, কয়দিন থাকবে একদম নতুন ভ্যাকসিন, এটা 3 মাস থাকবে না 6 মাস থাকবে। আপনি 3 মাস পরে যদি নিউট্রাল অ্যান্টিবডি না থাকে, আরেকজন তো আপনার ভাইরাস, আপনি তো ঘুরে বেড়াচ্ছেন, আরেকজন আপনার ভাইরাসে করে এবং আপনিও হয়তো ইনফেক্টেড হয়ে আরেকজনের ভাইরাস ইনফেক্ট করতে পারেন। কাজেই ভ্যাকসিন ইজ গুড, বাট আপনার প্রোটেকশন যেটা, মাস্কের প্রোটেকশন, সোশ্যাল ডিস্টেন্স এবং ওয়াশিং, এইটা আপনার সবসময়, এই 3টা জিনিস আমাদের প্রিন্সিপাল সবসময় সবাইই রাখতে হবে। ভ্যাকসিন আসুক না আসুক, ভ্যাকসিন থাকার পরেও এটা আমাদের নিতে হবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। অলওয়েজ উই হ্যাভ টু বি প্রোটেক্টেড ফর আওয়ারসেলফ। অনেক ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডক্টর আব্দুল আজিজ এমপি। আরেকটি বিষয় আমরা জানতে চাই, যারা ক্যান্সারে ভুগছেন দীর্ঘদিন ধরে এবং কেমোথেরাপি নিচ্ছেন, তারা কি ভ্যাকসিন দিতে পারবেন? অবশ্যই পাবেন। কেমোথেরাপি ভ্যাকসিন দেওয়ার জন্য কোনো রেস্ট্রিকশন নেই, বরং তাদেরই বেশি দেওয়া দরকার। তাদের ইমিউনিটি ডেভেলপ না করলে, তাদের যেহেতু বডিতে তাদের ক্যান্সার থেরাপির জন্য, ক্যান্সারের হওয়ার জন্য তার প্রথম কথা তার বডি ইমিউনিটি কমে যায়। যখন তাদের ইনজেকশন দেওয়া হয়, যেটা যে ইনজেকশনগুলো সাধারণত ক্যান্সার দেওয়া হয়, সেখানে কিন্তু ইমিউনিটি আরো কমে যায়। সেই ক্ষেত্রে তাদেরই আগে দেওয়া দরকার ভ্যাকসিন, তাদের প্রোটেকশনের জন্য। ধন্যবাদ। এবং একই প্রশ্ন আসলে জানতে চাই ডক্টর শামীম আহমেদের ক্ষেত্রে, যে কিডনি রোগে যারা ভুগছেন এবং খুব খুব খারাপ অবস্থা, তাদের ভ্যাকসিন নিলে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হবে কিনা, কিন্তু তার আগে একজন দর্শক আছেন, তার প্রশ্নটাও নিয়ে আসতে চাই আপনার কাছে। দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো, আমরা শুনতে পাচ্ছি। হ্যালো, আমি বগুড়া থেকে বলছি। হ্যাঁ দর্শক, প্রশ্নটি করুন, আমরা শুনতে পাচ্ছি। প্রশ্ন হচ্ছে যে এখন করোনার যে সংক্রমণ এখন খুব বেশি, এর ভেতরে ওই এসএসসি পরীক্ষা নেওয়াটা কতটুকু যুক্তিসঙ্গত হবে কি হবে না, এটা আমি এই প্রশ্নটা রাখছি। আমাদের সঙ্গে একজন সংসদ সদস্য আছেন, সুতরাং প্রশ্নটা তার কাছেই আসলে রাখতে চাই। অধ্যাপক ডক্টর আব্দুল আজিজ এমপি, আপনি এক সুন্দর কোশ্চেন করছেন। আসলে যেমন পরীক্ষাটাও ইম্পর্টেন্ট,
পাশাপাশি যে করোনা যাতে সংক্রমিত না হয় আমাদের বাচ্চাগুলো, বিশেষত এই দেশের অনাগত ভবিষ্যৎ, সেটাও সরকার খেয়াল করছে। এবং যার জন্য সরকার যে ডেটটা দিবে ডেফিনেটলি সেগুলো বিবেচনা করে দেওয়া হবে। যদি করোনা সংক্রমণ বেশি হয়, যেটা আমরা সেকেন্ড ধাপ বলতেছি, তাহলে তো ডেফিনেটলি সরকার চিন্তা করবে এটা কতদূর পিছিয়ে করোনা একটা সহনীয় পর্যায়ে যদি আসে, তখনই হয়তো পরীক্ষা নেওয়ার কথা চিন্তা করবে। কারণ সরকার এমন কিছু করবে না যে এই বাচ্চাদের একটা বিপদের মধ্যে অথবা করোনার সংক্রমণের মধ্যে ফেলে দেয় এবং তারা আক্রান্ত হয়। অবশ্যই সরকার এটাকে সঠিক একটা সবকিছু বিবেচনা করে একটা সিদ্ধান্ত নেবে এবং পরীক্ষা কিভাবে না হয় সে বিষয়ে অবশ্যই সরকার চিন্তা ভাবনা করেই করবে। কারণ আপনি দেখছেন যে নিশ্চয়ই এটি আসলে আমাদের সবার প্রত্যাশা। এই বিষয়ে আরেকজন প্রশ্ন করবার জন্য অপেক্ষা করছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি। হ্যালো, আমার নাম বিপ্লব বিশ্বাস, ফরিদপুর থেকে বলতেছি। হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি। করোনার কারণে শিক্ষা ব্যবস্থার ব্যাপক ক্ষতি হচ্ছে। এই ক্ষতি পুষিয়ে ওঠা কোনো ক্রমই সম্ভব হবে না। ব্যবসা বাণিজ্যের যে ক্ষতি হচ্ছে তা হয়তো কাটিয়ে ওঠা সম্ভব হবে। কাজে আমার প্রশ্ন হলো, শিক্ষক শিক্ষার্থীদেরকে ফ্রন্ট লাইন হিসেবে রাখা হচ্ছে না কেন ভ্যাকসিনের ব্যাপারে, যাতে শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত খোলা যায়? এটা আপনারা বিবেচনা করতেছেন কিনা? জি, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ডক্টর আব্দুল আজিজ এমপি। মানে শিক্ষক এবং শিক্ষার্থীদেরকে অগ্রাধিকার দেওয়ার কোনো ধরনের পরিকল্পনা আছে কিনা? আপনি একটা সুন্দর কোশ্চেন করছেন। আমরা একটু আগেই আলোচনা করলাম, শুনলেন আপনি যে 18 বছরের নিচে এই মুহূর্তে ভ্যাকসিন যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো দেওয়া হবে না। সবতে 18 বছরের নিচে যে বাচ্চাগুলো আমাদের শিক্ষার্থী আছে তাদের ব্যাপারে এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। শিক্ষক যারা আছেন তারা যেহেতু তাদের ক্লাস বন্ধ, এই জন্য তাদের ফ্রন্ট ফাইটার হিসেবে চিন্তা করা হচ্ছে না। তবে যখন ক্লাস খোলা হবে, ক্লাস শুরু হবে, তখন তাদেরকে অবশ্যই ফ্রন্ট ফাইটার হিসেবে বা তাদেরকে গুরুত্ব দিয়ে তাদেরকে ভ্যাকসিনের আওতায় অবশ্যই আনা হবে বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ আপনাকে। আরো আলোচনায় ফিরবো, কিন্তু একটা ছোট্ট বিরতির পর। দর্শক, কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মাঝেই। দেখছেন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস। আমাদের সঙ্গে আজ রয়েছেন কিডনি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার শামীম আহমেদ এবং আমাদের সঙ্গে রয়েছেন শিশু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার আব্দুল আজিজ এমপি। আপনাদের দুজনকেই বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি। বিভিন্ন বিষয়ে কথা হয়েছে। অধ্যাপক ডাক্তার শামীম আহমেদ, আপনার কাছে একটা প্রশ্ন ছিল আমাদের, যে যারা কিডনি রোগে ভুগছেন এবং খুবই খারাপ অবস্থায় আছেন তারা কি ভ্যাকসিন নিতে পারবেন? দেখেন, কিডনি রোগ, যাদের কিডনি রোগ অনেক রকম আছে, যেমন আপনার পেশাব ইনফেকশন, সেটাও কিডনি রোগ। কিন্তু আসল যেটা কিডনি, মানে যাদের কিডনি কাজ কম করতেছে, অর্থাৎ ক্রনিক কিডনি ডিজিজ যারা, এবং যারা ডায়ালাইসিসে আছেন, যারা ট্রান্সপ্ল্যান্ট আছেন, এই যে রোগগুলি, এবং এরাই হলো ভালনারেবল গ্রুপ, ঝুঁকিপূর্ণ। কাজে এদের জন্যই এই ভ্যাকসিনটা অত্যন্ত জরুরি, এবং এদের ডেফিনেটলি এদের ভ্যাকসিন দেওয়া প্রয়োজন এবং উচিত, নারাই পাওয়া উচিত। কারণ তারা যারা ডায়ালিসিস করছেন, যারা ট্রান্সপ্ল্যান্ট করছেন, জানেন একটা ডায়ালিসিস করে এবং ট্রান্সপ্ল্যান্ট করতে 3 থেকে 4 থেকে 5 লাখ টাকা খরচ হয়। তাদের যদি করোনা হয় তখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকেন। কাজে তাদের ভ্যাকসিন অত্যন্ত জরুরি, এবং তারাই অনলাইন যারা পাওয়ার কথা তারা পাবেন আমি মনে করি। অনেক ধন্যবাদ আপনাকে। অধ্যাপক ডাক্তার আব্দুল আজিজ এমপি, আপনার কাছে শিশুদের বিষয়ে আমরা একটু জানতে চাই। মানে শিশুদেরকে শুরুতেই ভ্যাকসিন দেওয়া হচ্ছে না, তার মানে শিশুদেরকে তো আরো বেশি সাবধান থাকতে হবে। তো এই বেশি সাবধানতা অবলম্বন করতে গেলে শিক্ষাক্ষেত্র খোলা যাচ্ছে না, এটি একটা বিষয়। আরেকটি হচ্ছে যে তাদেরকে এই অতিরিক্ত কি ধরনের সাবধানতা অবলম্বন করতে হবে, এই বিষয়ে আপনার কাছে বিস্তারিত আমরা জানতে চাই। কিন্তু একজন দর্শকও আছেন, আমরা তার প্রশ্নটাও একটু নিয়ে আসতে চাই। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। দর্শক, আমরা শুনতে পাচ্ছি। হ্যালো হ্যালো, আমরা শুনতে পাচ্ছি। হ্যালো, আমি মোশাররফ তেজগাঁ থেকে, ঢাকা তেজগাঁ থেকে বলছি। হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি আপনার প্রশ্নটি। সম্মুখযোদ্ধার পরিবার যারা সম্প্রদায় ঝুঁকির মধ্যে থাকে, এরা কি বয়স্ক, তারা কি অগ্রাধিকারের ভিত্তিতে এই ভ্যাকসিন পাবে কিনা? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ফ্রন্টলাইনার যারা রয়েছেন তাদের পরিবারও তো আসলে সেই ঝুঁকির মধ্যেই আছেন, তাদেরকে কোনো ধরনের অগ্রাধিকার দেওয়া কি হবে ডাক্তার শামীম আহমেদ? আমি মনে করি তো, না হলে তো আপনি যদি নিজে সুরক্ষা থাকেন আর আপনার পরিবার যদি অসুরক্ষিত অবস্থায় থাকে, তাহলে তো ট্রান্সমিশন হয়ে যাবে।
এটা ওইখান থেকে আপনি যাবে ক্রসে। আমি মনে করি এই সাইমেলটেনিয়াসলি যারা ফ্রন্টলাইন এবং তাদের পরিবারও কিন্তু আমার মনে হয় ভ্যাকসিন দেওয়া পাওয়া উচিত। আমি জানি না মাননীয় সংসদ সদস্য ওনাদের ডিসিশন কি আছেন। জি, সম্মানিত সংসদ সদস্য, মানে কোনো সিদ্ধান্ত আছে কিনা ফ্রন্টলাইনারের পরিবারের জন্য? ডেফিনেটলি ফ্রন্ট ফাইটার যারা আছে তাদেরকে তো প্রায় অগ্রাধিকার দেওয়া হবে, পাশাপাশি তাদের পরিবারকেও পর্যায়ক্রমে দেওয়া হবে। তবে এই মুহূর্তে আমি যতটুকু জানি সেটা হচ্ছে যে যারা ফ্রন্ট ফাইটার, যে হাসপাতালের সাথে সংশ্লিষ্ট ডাক্তার, সিস্টার, ওয়ার্ড বয় বা যারা ওটিতে কাজ করে, এদেরকে প্রায়োরিটি দেওয়া হবে। তারপরে যারা করোনার সাথে, রোগীর সাথে প্রায় সংস্পর্শে, যেমন আমাদের যেটা শামীম ভাই আগে বললেন যে পুলিশ, র্যাব, যারা করোনা মানুষকে, আপনি জানেন যে আমাদের সরকার থেকে যে নিয়মটা করা হয়েছে যে মুখে মাস্ক পরতে হবে, নো মাস্ক নো সার্ভিস, এইগুলোকে কার্যকর করার জন্য যারা অংশগ্রহণ করছে তাদেরকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে। তারপরে গণমাধ্যম, যারা সাংবাদিক আছে, তার মানে পরিবারকে আগেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে না, আগে এইগুলোকে দেওয়া হবে, তারপরে পর্যায়ক্রমে পরিবারকে দেওয়া হবে। যে আমাদের আরেকজন দর্শক আছেন, দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আমি আসলে হ্যালো, আমরা শুনতে পাচ্ছি দর্শক। হ্যালো দর্শক, আমরা শুনতে পাচ্ছি। আমি কথা বলছিলাম বিশ্বনাথ দাস বিশু, গ্রাম গসাহার মাস্টারপাড়া, ডাকঘর আনির বন্দর, উপজেলা চিরির বন্দর, জেলা দিনাজপুর থেকে। আমি আসলে যে বিষয়টি জানতে চাই, যেহেতু গ্রামে বাস করি, এই গ্রামে বাস করি আমরা কতদিন নাগাদ এই টিকাটি আমাদের গ্রামে পৌঁছবে এবং কতদিন সময় লাগবে, এই সম্পর্কে একটু জানতে চাই। খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এবং এই প্রশ্ন কিন্তু মানে একদম প্রান্তিক মানুষ যারা, তাদের অনেকেরই, কারণ অনেকেই মনে করছেন যে ওই একদম প্রান্তিক যে জায়গাটি রয়েছে, যে চরাঞ্চল রয়েছে, বা যে জায়গাটায় আসলে খুব সহজে যে কোনো কিছু পৌঁছানো যায় না, সেই জায়গাগুলোতে আসলে কবে নাগাদ ভ্যাকসিন পৌঁছাবে? অধ্যাপক ডক্টর আব্দুল আজিজ এমপি। আপনি একটা সুন্দর কোশ্চেন করছেন। আমরা কিন্তু প্রথমতেই বলছি যে সরকার একটা প্রায়োরিটি ফিক্সড করেছেন যে কারা আগে পাবে, তারপরে কারা পাবে, একটা প্রত্যেকটা ক্যাটাগরিক্যালি ধাপে ধাপে সাজানো আছে। সেইখানে ধরেন একটা মানুষ একটা গ্রামে বাস করে, যে কোনো একটা উপজেলাতে, সেখানে যে মানুষটা হাসপাতাল সংশ্লিষ্ট সেটা গ্রামে বাস করুক অথবা উপজেলায় বাস করুক, তাকে কিন্তু প্রায়োরিটি দেওয়া হবে। তারপরে যে সরকার যেভাবে, আমি যেটা বললাম যে পুলিশ প্রশাসন, এটা আপনি যদি একটা উপজেলাতে একটা পুলিশ থাকে, তাই না, তার একটা পরিবার উপজেলা থাকতে পারে বা গ্রামে থাকতে পারে, তার কথা চিন্তা করা হচ্ছে। কিন্তু অর্থাৎ গ্রামেও যারা ফ্রন্টলাইনার তারা আগে পাচ্ছেন, কিন্তু এই দর্শক আসলে বিশেষভাবে জানতে চাচ্ছেন বাংলাদেশের শেষ মানুষটি ভ্যাকসিন কবে পাবেন, যার ভ্যাকসিন পাওয়াটা সবচেয়ে বেশি কঠিন, যার কাছে সহজে কিছু পৌঁছায় না। এখানে আপনি খুশি হবেন যে বাংলাদেশের ভ্যাকসিন দেওয়ার সিস্টেম বা ইপিআই শিডিউল যেটা দেওয়া হয়, সেটা কিন্তু একটা গ্রামের, চরের বলেন, বিল বলেন, সব জায়গায় মানুষের বাচ্চাদেরই দেওয়া হয়। সেই ক্ষেত্রে সরকার সবাইকে দিবে। মাননীয় প্রধানমন্ত্রী সেটা ঘোষণা করছেন যে বাংলাদেশের সব মানুষই ভ্যাকসিন পাবে, হয়তো সময় লাগবে, এবং সেটা সব লেভেলেই যে কোনো অবস্থায় তাদেরকে ভ্যাকসিনের আওতায় আনা হবে। তবে এখানে যে জিনিসটা প্রায়োরিটি দেওয়া দরকার সেটা হচ্ছে যে যাদেরকে ইতিমধ্যে করোনা সংক্রমণ হয়ে গেছে, যাদের বডিতে অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে, তারা আসলে শুরুতেই ভ্যাকসিন পাবেন না। একজন দর্শকও আছেন, আমি আপনার কথাই ফিরবো, এই জায়গাতেই ফিরবো। এই প্রসঙ্গে একটা প্রশ্ন আছে। দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আমি অভিগত, সিলেট অভিগত। আমার নাম ফিরোজ, আমি একজন সিএনজি ড্রাইভার। জি, ওয়ালাইকুম আসসালাম। আমরা কি পাওয়ার কোনো আশা আছে, বা এরকম তো আমরা অনেক রোগের করা লাগে, এটা মাননীয় মন্ত্রী জানতে চাই। সম্মানিত সংসদ সদস্য, আপনার কাছেই প্রশ্ন। আসলে যারা গাড়ি চালক রয়েছেন তাদের গাড়িতে তো চিকিৎসকও উঠছেন, সেনাবাহিনীর সদস্যও উঠতে পারেন, বা অন্য যে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য উঠতে পারেন, করোনা রোগী তো উঠছেই। তো তারা কি ফ্রন্টলাইনার হিসেবে হিসেবে পড়বে, ফ্রন্টলাইনারের হিসেবে? সরকার থেকে নির্ধারণ করা হয়ে গেছে যে কারা ফ্রন্টলাইনার। তারপরে আপনি যেটা বললেন, ডেফিনেটলি যারা প্রতিনিয়ত বেশি মানুষের সংস্পর্শে আসতেছে সেই মানুষগুলো প্রায়োরিটি অবশ্যই থাকবে। কারণ হচ্ছে যে একজন গাড়ি ড্রাইভার প্রতিনিয়ত তার সাথে কিন্তু অনেক লোক গাড়িতে উঠতেছে নামতেছে, সে কিন্তু যে কোনো সময় একটা করোনা দ্বারা সংক্রমিত হতে পারে। ডেফিনেটলি এইসব মানুষগুলোকে
অগ্রাধিকার ভিত্তিতে এদের কথা অবশ্যই সরকার থেকে চিন্তা করা হচ্ছে এবং যারা অ্যাম্বুলেন্স চালায় তাদের, কারণ অ্যাম্বুলেন্সের ভিতরে দিতে হবে, কারণ তারা এই যে রুগীটা নিচ্ছেন, এই রুগীরা যদি ইনফেক্টেড হয়ে যায়, সে যদি ইনফেক্ট এবং হয়েছে এরকম অনেক ড্রাইভারের থেকে অনেক ট্রান্সমিশন হয়েছে। এখন পর্যন্ত বাংলাদেশে যতগুলো অ্যাম্বুলেন্স ড্রাইভার আছে এর মনে হয় 95 থেকে 98% ইতিমধ্যে সংক্রমিত হয়ে গেছে। কারণ হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে। আপনি যদি স্ট্যাটিস্টিক্যালি এটা আপনি দেখেন, আমাদের জানা মতে প্রায় সকল ড্রাইভারই, কারণ হচ্ছে যে একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার একটা করোনা রোগী নিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাচ্ছে, সে ওই অ্যাম্বুলেন্সের মধ্যে যারা যারা আছে ড্রাইভার হেল্পার থেকে প্রায় শতভাগই বলবো আমরা এরা সংক্রমিত হয়ে গেছে। যার জন্য সৃষ্টিতে পাওয়া যাচ্ছে এরকম অনেকই ট্রান্সমিশন হয়েছে। তার মানে যাদের শরীরে অ্যান্টিবডি আছে তারা শুরুতেই ভ্যাকসিন পাচ্ছে না, তার মানে ভ্যাকসিন দেওয়ার আগে করোনার যে টেস্ট সেটি আসলে করতে হবে। যে প্রশ্নটি আমরা বেশ কয়েকদিন ধরে পাচ্ছি সেটি হচ্ছে, কেউ করোনা পজিটিভ হলেন, এরপর করোনা নেগেটিভ হলেন, এরপরে কতদিন পরে এই টেস্ট করবেন, অ্যান্টিবডি টেস্ট? অধ্যাপক ডক্টর শামীম আহমেদ, দেখেন এখানে একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি অ্যান্টিবডি থাকে তাহলে তো আমার ভ্যাকসিন দেওয়ার দরকার নাই, কিন্তু আমরা তো সেই টেস্টটা করছি না। আমরা কি অ্যান্টিবডি টেস্ট সবার করছি? কাজেই আমাদের যেটা এখন যেটা থিওরিটিক্যালি যেটা হলো যে আমরা ভ্যাকসিন দিয়ে দিচ্ছি, কারণ আমরা তো আমার অ্যান্টিবডি আছে কিনা আমি তো জানি না। আমার তাহলে কোনো সাবক্লিনিক্যাল কোনো ইনফেকশন হয় নাই, বাট আমার বডিতে অ্যান্টিবডি থাকতে পারে, কিন্তু আমরা তো ওই টেস্টটা করতেছি না। সেই জন্যই অনেক সময় এই মিডিয়াতে কথা হচ্ছিল যে আমরা অ্যান্টিবডি টেস্ট কেন করি না। কাজেই এখন কিন্তু ওই টেস্ট করে দেওয়া হবে না, এখন দেওয়া হবে যারা ফ্রন্টলাইনে তাদের দেওয়া হচ্ছে, এবং টেস্ট করে যদি দিতে হয় তাহলে তো আপনার অ্যান্টিবডি টেস্ট করতে হবে। আর আরটিপিসিআর তো অ্যান্টিবডি টেস্ট, আরটিপিসিআর হলো জীবাণুটা আছে কিনা, ভাইরাসটা আছে কিনা। কাজেই সবাইকে এখন ঢালাভাবেই দেওয়া হচ্ছে, এটাই এখন পলিসি। তার মানে যারা, আমি একটু অ্যাড করতে চাই, নিশ্চয়ই আপনার কাছে আসবো আমরা, কিন্তু একজন দর্শকও আছেন, দুটি প্রশ্নের উত্তরই আপনার কাছ থেকে নেব। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম রিপা। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি জানতে চাচ্ছি যে করোনা টিকা আসলে আপনার জন্ম নিবন্ধন এবং আইডি কার্ডের বয়স সীমা দেখা হবে। আমার জন্ম নিবন্ধনে বাদ দেয় 83 সালে, অথচ আইডি কার্ডে দেওয়া আছে 73 সাল, 10 বছর বেশি। এটা আমি এখনো ঠিক করতে পারিনি। এরকম অধিকাংশ লোকেরই বার্থ সার্টিফিকেট এবং ভোটার আইডি কার্ড ভুল আছে। যাদের ভুল আছে তারা কিভাবে টিকাটা পাবে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অধ্যাপক ডক্টর আব্দুল আজিজ এমপি। আগে দেখা যেত অনেক মানুষের জন্ম তারিখ একই দিনে 1 জানুয়ারি। অনেকেরই দেখা যায় যে বয়স সার্টিফিকেটে কমিয়ে দেওয়া হয়েছে, অনেকেরই দেখা যায় যে বয়স আবার ভুলবশতই হোক ইচ্ছাকৃতই হোক বাড়িয়ে দেওয়া হয়েছে, এরকমও পাওয়া যায়। তার মানে এটি তার আসল বয়স নয়। তো তারা আসলে কি করবেন? 18 বছরের নিচে যদি ভ্যাকসিন না পায় তাহলে মানে তারা কি করতে পারেন? কোনো উপায় কি আছে ডক্টর আব্দুল আজিজ এমপি? একটা জিনিস হচ্ছে কি যে বয়স কিন্তু নির্ধারণ মেডিকেল কিছু সিস্টেম আছে। আপনি বয়স কত সেটা কিছু পরীক্ষা আছে, আপনি সেটা করে আমরা আইডেন্টিফাই করতে পারি যে আপনি বয়স 70 বছর না 30 বছর, এটা আইডেন্টিফাই করার সিস্টেম আছে। সেটা করা যায়, যদিও এটা একটা সময়ের ব্যাপার। তারপরে প্রত্যেকেরই তো নিজের বয়স কত এটা জানা দরকার। সেটা যদি জানা থাকে তাহলে আমার মনে হয় না এটা বড় কোনো সমস্যা, এটা অবশ্যই সমস্যার সমাধান হয়ে যাবে। এটা নিয়ে মনে হয় না এত ভয়ের কিছু আছে। কিন্তু যে মানুষটির বয়স আসলে 18 বছর, 17 বছর অথবা 19 বছর, মানে এই যে 1 বছরের ব্যবধানের কারণে ভ্যাকসিন নিতে পারছেন না, কিন্তু তিনি আসলে নিতে পারতেন যদি তার আসল বয়সটি জানা যেত। এই এত শর্ট টাইমের যে বয়স সেটি কি আসলে নির্ধারণ করা সম্ভব? বাট সেটির কোনো ব্যবস্থা কি গ্রহণ করা হবে কিনা? একটা জিনিস মনে করেন যে যদি কেউ ভুল করে থাকে সেই ভুলের প্রায়শ্চিত্ত কিন্তু সহজে করা সম্ভব না। কারণ হচ্ছে যে আপনি যে প্রসঙ্গটা বললেন যে একসময় যদি আমাদের বয়সে দেখবেন যে অনেক স্কুলেই একটা 50 জন ছাত্রের বয়স হচ্ছে জানুয়ারি 1 তারিখে, অথবা 30 জন ছেলের বয়স দেখা যাচ্ছে ফেব্রুয়ারি 1 তারিখে। এই জিনিসগুলো হতো কি যে আগে যেহেতু বয়স কোনো বাবা মা নির্ধারণ করে রাখতো না, স্কুলের প্রধান শিক্ষক ঠিক করে দিতেন। কিন্তু এই জিনিসটা যদিও ঠিক না, কিন্তু এখন কিন্তু সেই জিনিসটা নাই। এখন কিন্তু প্রত্যেকেরই জন্ম তারিখ কবে হলো সেই বার্থ সার্টিফিকেট থাকে, কিন্তু একসময় এটা ছিল না, যার জন্য এই ঝামেলাগুলো অনেকেই আছে। তবে এটা যেহেতু দীর্ঘদিন বাংলাদেশে চলে আসছে, এটার একটা সমাধান করা হবে, অবশ্যই করা হবে। এবং বয়স একটা এই
কি বলে 18 বছরের জায়গায় 17 বছর দিলে যে খুব বড় ক্ষতি হবে সেটা হয়তো সম্ভাবনা কম, কারণ যেহেতু ট্রায়াল হয়নি যার জন্য আমরা বলতেছি 18 বছরের উপরে দেওয়া হবে। এবং আমরা বুঝতে পেরেছি। ডাক্তার শামীম আহমেদ, আসবো আপনার কাছেও আসবো, কিন্তু একজন দর্শক আছেন, আমরা তার প্রশ্নটাকে নিয়ে আসতে চাই। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম মোহাম্মদ ইদ্রিস আলী, গৌরীপুর থেকে। আমরা যা বাজারে থাকি, সবজি ব্যবসা করি, আমরা কি করোনার টিকা পাবো না? আমাদের সাথে তো বহু মানুষ আছে, সবজি নেয়, বহু মানুষ সমাগম হয়, তাহলে আমরা কিভাবে পাবো? জি, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আসলে এই প্রশ্ন কিন্তু সবারই, বিভিন্ন জন বাংলাদেশে বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকমের কাজ করছেন এবং তারা অগণিত মানুষের সংস্পর্শে আসছেন, কিন্তু আবার তারা ফ্রন্টলাইনার নন। এই যেমন সবজি ব্যবসায়ী, ইনি আসলে কবে ভ্যাকসিন পেতে পারেন? অন্তরা শুনেন একটা কথা, যে প্রথমে সরকার এরকম বিন্যাস করেছেন তাদের সুবিধার জন্য, স্টেপ বাই স্টেপ আসবে, পর্যায়ক্রমে, একবারে তো সব দেওয়া যাবে না। তারপরে আমি আরেকটা কথা বলি, আপনি দেখেন কিছুদিন পরে বাংলাদেশই কিন্তু ভ্যাকসিন তৈরি করবে, মানে এই যে সেরাম ইনস্টিটিউটের, ওরা কিন্তু, এটা তো গভর্নমেন্ট লেভেলে, প্রাইভেট লেভেলে কিন্তু ভ্যাকসিন তৈরি হবে, কিন্তু সেখানে একটা যেটা প্রবলেম হবে সেটা কিন্তু এই যে নকল হওয়ার সম্ভাবনা। আপনি দেখেন ভ্যাকসিনকো করতে পারে, ইনসেপ্টা করতে পারে, ইকন ফার্মাসিউটিক্যাল করতে পারে, দে ক্যান প্রোডিউস দিস ভ্যাকসিন। অনলি থিং যে আগে প্রথমে সরকার নিয়ন্ত্রিত করতে হবে, তারপরে কিন্তু ভ্যাকসিন অ্যাভেলেবল হয়ে যাবে, আপনি ভ্যাকসিন কিনতে পারবেন। সেই ক্ষেত্রে এই ভ্যাকসিনের স্বল্পতা বা পাওয়া যাবে না আমি মনে করি না। আপনি দেখেন কিছুদিন পরে, 6 মাস পরেই দেখতে পারবেন এটা। অর্থাৎ সরকার যেভাবে ঠিক করেছে এভাবেই আসলে শুরুতে দেয়া হবে এবং এটাই আসলে সবার জন্য ভালো হবে, এই জন্যই এই সিদ্ধান্ত, এবং এটি একটি বৈজ্ঞানিক পদ্ধতিও বটে। অধ্যাপক ডক্টর আব্দুল আজিজ এমপি, আপনি কি আমাদেরকে একটু ব্যাখ্যা করে বলতে পারবেন, মানে কোন হিসাবটা করে ফ্রন্টলাইনারদেরকে নির্ধারণ করা হয়েছে যে শুরুতে বয়স্ক, তারপরে চিকিৎসক, বা তারপরে অন্য পেশার যারা রয়েছেন, মানে হিসাবটা কি? আমরা একটু বৈজ্ঞানিক ব্যাখ্যাটা আপনার কাছ থেকে জানতে চাই। যে ফ্রন্টলাইনার হিসেবে নির্ধারণ করছে এটা হচ্ছে যে যারা করোনা রোগীর সাথে প্রতিনিয়ত করোনা রোগীর সংস্পর্শে, যেমন ডাক্তার, যে হাসপাতালে করোনা রোগী ভর্তি হচ্ছে সেই হাসপাতালের ডাক্তাররা স্বভাবতই রোগীর সাথে কাছে যাবে, তার সংক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি। সিস্টার যারা রোগীর সেবা দিচ্ছে, ওয়ার্ড বয় অথবা ওটি বয় যারা প্রতিনিয়ত রোগীর সংস্পর্শে আসতেছে, তাদেরকে ফ্রন্টলাইনার চিন্তা করা হয়েছে। এইভাবে প্রত্যেকটা জিনিসই চিন্তা করেছে যে যে মানুষগুলো করোনা রোগীর সংস্পর্শে কোনো না কোনো ভাবে আসতেছে, সেই মানুষগুলোকেই ক্যাটাগরিগুলো ভাগ করা হয়েছে, কারা আগে জিনিসগুলোকে সাজানো হয়েছে। এবং এখানে অন্য কোনো বিষয় না। প্রথম কথা, যারা বয়সী, যারা করোনার সাথে করোনা রোগীর সংস্পর্শে প্রথমে আসতেছে, তারপরে বয়স বেশি, এইভাবেই কিন্তু প্রত্যেকটা জিনিস সাজানো হয়েছে, যাতে যারা সবচেয়ে বেশি সংক্রমণের সম্ভাবনা থাকে সেই মানুষগুলো যেন প্রথমে পায়, তারপরে যারা সম্ভাবনা কম সেই মানুষগুলো যেন ভ্যাকসিন পায়, এইভাবেই সাজানো হয়েছে। এইভাবে সাজানো হয়েছে। সেক্ষেত্রে মানে একটি প্রশ্ন না করেই পারছি না। ধরলাম যে একজন পুলিশ, তিনি গ্রাম অঞ্চলে তার ডিউটিটি করেন এবং দিনে হয়তো বা তার 100 জনের সাথে সাক্ষাৎ হয়, এবং একজন কারণ বাজারের সবজি ব্যবসায়ী, তাকে হয়তো বা বিশাল একটা ভিড়ের মধ্যে যেতে হয়, যেখানে হয়তো 1-1.5 হাজার মানুষের সাথে প্রতিদিন তার থাকতে হয়, বা 1-1.5 হাজার মানুষ তার আশেপাশে থাকে। তাহলে মানে ফ্রন্টলাইনার হিসেবে পুলিশ আগে পেলেন, কিন্তু যে সবজি ব্যবসায়ী একটু আগে প্রশ্ন করলেন, যদি তাকে 1-1.5 হাজার মানুষের সঙ্গে প্রতিদিন মিশতে হয়, বা যে সিএনজি চালক, তাকেও যদি ওই 100 জনের সংস্পর্শে আসতে হয়, শুধু যাত্রী নয়, আশেপাশে অনেকে আছেন, তাহলে মানে হিসাবটা আসলে কিসের ভিত্তিতে হলো? অধ্যাপক ডক্টর আব্দুল আজিজ এমপি, আসলে আপনি জানেন যে কোনো একটা সিস্টেম তৈরি করতে গেলে তার কিছু ড্রব্যাক থাকে, এটা সবসময় আপনি জানেন। যে আমি যদি মনে করি যে কি বলে ডাক্তার সিস্টার বাদ দিয়ে আগে সবজি ব্যবসায়ী অথবা কি বলে সিএনজি ড্রাইভারকে প্রায়োরিটি দেবো, তাহলে কিন্তু আসলে ওইভাবে সাজানো যায় না। প্রত্যেকটা জিনিসেরই ধরেন এখন যখন ভ্যাকসিন শুরু হবে, প্রথমে 3 কোটি ভ্যাকসিন আসবে, তারপর পরই ধরেন প্রায় 5 কোটির মতো আসবে। এরপরে স্বামী ভাই যেটা বললেন যে এই 6 মাস বা 1 বছরের মধ্যে দেখা যাবে যে অনেকগুলা হয়তো চায়না থেকে আসবে, বিভিন্ন জায়গায় পাওয়া যাবে, বাংলাদেশে হয়তো তৈরি হবে। অথবা এমন হতে পারে যে করোনা সংক্রমণই শেষ হয়ে গেল, তখন আর ভ্যাকসিনের কোনো প্রয়োজন হতে না পারে, অনেক কিছুই হতে পারে। সেটা নিয়ে আসলে আগাম সবকিছু ওইভাবে চিন্তা না করাই ভালো।
যে অনেক ধন্যবাদ আপনাকে। চিকিৎসকরা অবশ্যই ফ্রন্টলাইনার, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু বাকি যে হিসাবটা সেটাও নিশ্চয়ই সরকারি হিসাব এবং বৈজ্ঞানিক হিসাব অবশ্যই তার ব্যাখ্যা রয়েছে। আজকের অনুষ্ঠানের একটা শেষ পর্যায়ে চলে এসেছে, আমরা শেষ প্রশ্নটি নেব। আমাদের সঙ্গে একজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো, আমরা শুনতে পাচ্ছি। আমি দেলোয়ার হোসেন পটুয়াখালী থেকে বলছি। জি, আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হলো, আমি ওই আরপিস নামক এক ধরনের ভাইরাসে আক্রান্ত, এই ব্যক্তি কি করোনার ভ্যাকসিন দিতে পারবে? জি, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অধ্যাপক ডাক্তার শামীম আহমেদ, উনি কি ভ্যাকসিন দিতে পারবেন? আপনি ভ্যাকসিন দিতে পারেন, আপনি যে কোনো ভাইরাসে, এটার সাথে ওটার সম্পর্ক না। এটা হলো এই করোনা ভাইরাসের এগেইনস্টে আপনি অ্যান্টিবডি তৈরি করবে, কাজে ওইটার সাথে এটার কোনো সম্পর্ক নেই। আমরা অন্য ভ্যাকসিন দিচ্ছি না, আপনি এখানে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দিচ্ছি, নিউমোকক্কাল ভ্যাকসিন দিচ্ছি, কাজে ভ্যাকসিন দিতে কোনো আপত্তি থাকবে না আপনার। যদি আপনার যদি অ্যালার্জিক রিঅ্যাকশন না থাকে, যেমন অনেকেই বলছে যে এই যে ফাইজারের যে ভ্যাকসিন, যদি বেশি অ্যালার্জি থাকে ওনাদের এটা না দেওয়ার জন্য, অনেকে অ্যানাফিলাক্টিক শক দিয়ে একটা কেস হয়েছে, কাজেই না দেওয়ার তো কোনো যুক্তি নেই, না নেওয়ার। যে অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের আমন্ত্রণ গ্রহণ করবার জন্য। আজ আর একেবারেই কথা বলবার সময় নেই। দর্শক, আপনাদেরকেও অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকবার জন্য। আজকের মতো এই পর্যন্তই শেষ করছি। শুভরাত্রি।